হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য যে লাস্ট মিনিট সাজেশনের জিকে জিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম। আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা সকলেই জানো যে 5 জুন থেকে কিন্তু তোমাদের এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে। এখন কিন্তু জিকে আর জিএস ভালোভাবে রিভিশন করতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, বিখ্যাত কাব্য মেঘদূত কে রচনা করেন। তো খুব সোজা একটা কোশ্চেন, হিস্ট্রি এনশিয়েন্ট হিস্ট্রি থেকে খুব সোজা একটা কোশ্চেন। তো আমরা সকলে জানি যে মেঘদূত কাব্য কে রচনা করেন। মেঘদূত কাব্য কিন্তু রচনা করেছিলেন কবি কালিদাস, ঠিক আছে। এছাড়াও কিন্তু কালিদাসের আরও কিছু তোমার হচ্ছে ফেমাস কাব্য আছে, যেরকম তোমার হচ্ছে শকুন্তলা আছে, ঠিক আছে। তারপর কি আছে, তারপর কিন্তু আছে রঘুবংশম, ঠিক আছে। রঘুবংশম এগুলো কিন্তু সব কি, এগুলো কিন্তু সব হচ্ছে কালিদাসের লেখা বিখ্যাত নাটক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে 2019 সালের মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে। দেখো এই যে কোশ্চেনটা ছিল, এটা কিন্তু তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বর্তমানে কিন্তু 2024-এর যে লোকসভা ইলেকশন হয়েছে সেখানে কিন্তু নতুন করে তোমার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। কিন্তু সবথেকে ভালো বিষয়টা হলো যে প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু চেঞ্জ হয়নি। আগেও কিন্তু রাজনাথ সিং ছিলেন, অর্থাৎ 2019 সালেও কিন্তু রাজনাথ সিং ছিলেন, এখনও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংই আছে। তো এটা কিন্তু একটা সোজা কোশ্চেন হয়ে গেল তোমাদের জন্য, আলাদা করে কিন্তু কোনো ব্যক্তির নাম মুখস্থ করতে হচ্ছে না। তো 2024 সালের আপডেটেড এখনও পর্যন্ত কিন্তু রাজনাথ সিংই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বহাল আছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা একটু বড়, একটু ঠিক করে পড়বে। ইকোনমিক্স থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে। দেখো কি বলেছে, যে বিশ্বের যে এলাকা বা অঞ্চলগুলি কোনো রাষ্ট্রের সার্বভৌম এখতিয়ারের বাইরে অবস্থিত এবং ফলস্বরূপ সেখানে আন্তর্জাতিক গোষ্ঠীর সাধারণ শাসন ব্যবস্থার প্রয়োজন হয়, সেগুলিকে কি বলা হয়ে থাকে। মানে একটা তোমার দেশ থাকবে, দেশের বাইরে একটা জায়গা থাকবে, ঠিক আছে, যেখানে কিন্তু ওই দেশের কোনো শাসন থাকবে না, যেখানে কিন্তু একাধিক দেশের একটা তোমার হচ্ছে যুক্ত শাসন ব্যবস্থা থাকবে, একটা ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম থাকবে। তো সেই রকম অঞ্চলকে কি বলা হয়ে থাকে, ইকোনমিক্সের একটা কোশ্চেন দিয়েছে। ব্যারেন এরিয়াস বলা হয়, গ্লোবাল কমন্স বলা হয়, ইকোসিস্টেম বলা হয়, আর জিরো লাইন বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্লোবাল কমন্স। এইরকম এলাকাকে কিন্তু বলা হয়ে থাকে গ্লোবাল কমন্স। ইকোনমিক্স থেকে কিন্তু এইরকম, ঠিক আছে, ইকোনমিক্স থেকে কিন্তু এইরকম স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেনই আসে। তোমরা কিন্তু 2-3টে কোশ্চেন ইকোনমিক্স থেকে অবশ্যই দেখতে পাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে মৃতজীবী পুষ্টি কি। দেখো কি বলেছে অপশনগুলো, পুষ্টির জন্য জীব উদ্ভিদের ওপর নির্ভর করে, জীব অন্যান্য প্রাণীর ওপর নির্ভর করে এবং পুষ্টি ভোগ করে, জীব খাদ্য গ্রহণ করে মৃত এবং পচা পদার্থ থেকে, এবং পুষ্টির জন্য জীব কীট পতঙ্গের ওপর নির্ভর করে। দেখো এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। দেখো এখানে কিন্তু আছে মৃতজীবী, অর্থাৎ এরা কিন্তু কোনো মৃত পদার্থে বা কোনো মৃত তোমার হচ্ছে জীবের ওপরেই এরা কিন্তু নিজেদের খাবারটা খেয়ে থাকে, কোনো মৃত জীব থেকে কিন্তু এরা খাবারটা খেয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সেই সমস্ত জীব যারা কিন্তু খাদ্য গ্রহণ করে মৃত এবং পচা পদার্থ থাকে, এদেরকেই কিন্তু বলা হয়ে থাকে মৃতজীবী পুষ্টি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে বিদেশি এমএনসি এর বিনিয়োগ করা অর্থ কী নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ আমরা বিদেশে, ঠিক আছে, বিদেশি এমএনসি এর বিনিয়োগ করা অর্থকে কি বলা হয়ে থাকে। তো দেখো এমএনসি এখানে কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে বাইরে থেকে আমাদের দেশে যে ইনভেস্টমেন্টটা হয় সেটাকে কেমন ধরনের ইনভেস্টমেন্ট বলা হয়। এটা কিন্তু আবারও একটা ইকোনমিক্সের থেকে কোশ্চেন। তো মনে রাখবে, বিদেশি এমএনসি এর মাধ্যমে ভারতে বা আমাদের বিভিন্ন দেশে যে নিয়োগগুলো করা হয় তাকে কি বলা হয়, তাকে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হয়, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, যে সমস্ত এমএনসিগুলো ভারতে বলো, ভারতের বাইরের দেশগুলো যখন ভারতে ইনভেস্ট করে তখন সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্ট বা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রধান ত্রুটি নয়। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনটা ত্রুটি নয়, কোনটা কোনো ফল্ট নয়। এর জন্য আমাদের প্রত্যেকটা অপশান ঠিক করে পড়তে হবে। প্রথম অপশান কি বলেছে, ব্যবহৃত জ্বালানি সংরক্ষণ এবং নিষ্পত্তি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো দেখো নেক্সট অপশান কি বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উচ্চ খরচ, বিদ্যুৎ উৎপাদন এবং পারমাণবিক বিকিরণ দুর্ঘটনাজনিত ঘটনা হওয়ার ঝুঁকি। তো দেখো এর ভেতর থেকে কোনটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ত্রুটি নয়। দেখো এই যে ব্যবহৃত জ্বালানি সংরক্ষণ নিষ্পত্তি, এটা কিন্তু একটা ত্রুটি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উপস্থাপনের খরচ, উচ্চ খরচ, খুব হাই তোমার হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট করতে হয়, এটাও কিন্তু একটা ফল্ট। আবার পারমাণবিক বিকিরণের দুর্ঘটনাজনিত বা লিকেজ হওয়ার ঝুঁকি, এটাও কিন্তু একটা তোমার হচ্ছে ত্রুটি। কোনটা ত্রুটি নয়, বিদ্যুৎ উৎপাদন।
বিদ্যুৎ উৎপাদনটা কিন্তু কোনো রকম ত্রুটি নয়, এটা কিন্তু একটা মানে আমরা বলতে পারি যেটা এটাই আমাদের প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ক্ষতি নয়, বরং এটা কিন্তু আমাদের লাভ আছে, কারণ আমরা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে কোন ভিটামিন আমাদের চোখ এবং ত্বককে চোখ এবং ত্বককে স্বাস্থ্য করে রাখে। মানে বলতে চাইছে কোন ভিটামিনটা, নিম্নলিখিত কোন ভিটামিনটা আমাদের চোখের জন্য আর আমাদের ত্বকের জন্য খুব ভালো হয়ে থাকে, বা আমাদের চোখ এবং আমাদের ত্বককে বিভিন্ন রকম ভিটামিন ডেফিসিয়েন্সি যে রোগগুলো হয়ে থাকে সেগুলো থেকে বাঁচায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু আমাদের যদি আমাদের শরীরে যদি ভিটামিন এর ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে, ঠিক আছে। তার মধ্যে সবথেকে ফেমাস যে রোগটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে রাতকানা রোগ। এছাড়াও কিন্তু আরেকটা রোগ আছে যেটাকে বলা হয়ে থাকে জেরোপথ্যালমিয়া, ঠিক আছে। এখানে কিন্তু চোখের যে শিরাগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়, যেটাও কিন্তু ভিটামিন এর জন্য হয়ে থাকে। আবার ভিটামিন এর জন্য কিন্তু ত্বকটাও কেমন হয়ে যায়, আমাদের যে দেহের যে চামড়া আছে সেটাও কিন্তু খসখসে টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেনটা। দেখো 2019 সালের লোকসভা ভোটে বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠকে, দেখো এটা কিন্তু কি কোশ্চেন, এটা কিন্তু তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু বর্তমানে অপ্রয়োজনীয়। এর পরিবর্তে তোমরা একটা ফ্যাক্ট জেনে রাখতে পারো যে 2024 সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল, সেই লোকসভা ইলেকশনের সবথেকে কনিষ্ঠ মানে সবথেকে তোমার হচ্ছে অল্প বয়সী এমপি কাকে নিযুক্ত করা হয়েছে, এইটা তোমরা কোশ্চেনটা মনে রাখতে পারো। তো মনে রাখবে রামমোহন নাইডু, ঠিক আছে। রামমোহন নাইডু ইনি কিন্তু 2024 সালে যে তোমার লোকসভা গঠন করা হয়েছে তার সবথেকে ছোট, ঠিক আছে, তার সবথেকে কম বয়সী কিন্তু তিনি হচ্ছেন এমপি বা মেম্বার অফ দি পার্লামেন্ট। তার বয়স কিন্তু মাত্র 36 বছর। আর ইনি কিন্তু ভারতের যে অ্যাভিয়েশন মিনিস্ট্রি আছে, ঠিক আছে, ভারতের যে অ্যাভিয়েশন মিনিস্ট্রি আছে সেই অ্যাভিয়েশন মিনিস্ট্রির দায়িত্বে কিন্তু এই রামমোহন নাইডুকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে ডেন্টাল ক্যারিজ বলতে কি বোঝায়? দাঁতের প্রদাহ, দাঁতের ক্ষয়, দাঁতের খাবারের কণা আটকে থাকা এবং দাঁত সাদা হওয়া। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডেন্টাল ক্যারিজ মানে বোঝায় দাঁতের ক্ষয় হয়ে যাওয়া, বা টুথ ডিকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে। এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে টুথ ডিকে, ঠিক আছে, বা দাঁতের ক্ষয় হয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন বা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কমপক্ষে কতদিনের জন্য প্রতিটি পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করে? দেখো এই যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টের নাম কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে। এখানে এই যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এর আগে কিন্তু একটা এম যুক্ত হয়েছে, ঠিক আছে, এম যুক্ত হয়েছে মানে এমজি যুক্ত হয়েছে, ঠিক আছে। এমজি মানে কি? এমজি মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী। বর্তমানে এটার নাম কি? বর্তমানে কিন্তু এটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটাকেই কিন্তু কি বলা হয়? এটাকেই কিন্তু বলা হয়ে থাকে তোমার হচ্ছে মানরেগা, ঠিক আছে। তোমরা কিন্তু এই নামটা শুনে থাকবে, মানরেগা। তো মানরেগা কতদিনের জন্য তোমার রুরাল এরিয়াগুলোতে কর্মসংস্থানের তোমার হচ্ছে দায়িত্ব গ্রহণ করে? তো মনে রাখতে হবে মানরেগা কিন্তু রুরাল এরিয়াগুলোতে 100 দিনের সকলের কাজের জন্য যে কাজের এমপ্লয়মেন্ট যে স্কিমটা সেটা কিন্তু লাগু করে থাকে, ঠিক আছে। সেখানে কিন্তু 100 দিনের কাজের কথা বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ওড়িশা আছে, গোয়া আছে, তামিলনাড়ু আছে, আর কেরালা আছে। তো আশা করি এই কোশ্চেন অ্যান্সারটা সবাই করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু, ঠিক আছে। মীনাক্ষী মন্দির কোথায় আছে? মীনাক্ষী মন্দির কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া উড়িষ্যায় কী মন্দির আছে? উড়িষ্যায় কিন্তু আমরা সকলেই জানি যে পুরীতে কিন্তু জগন্নাথ মন্দির আছে, যেটা কিন্তু খুব ফেমাস একটা মন্দির, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের তোমার হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্রগুলি কোথায় অবস্থিত? মানে বলতে চেয়েছে এই যে মৈত্রী আর দক্ষিণ গঙ্গোত্রী যে গবেষণা কেন্দ্রগুলো আছে, যে ল্যাবরেটরিগুলো আছে, সেগুলি কোথায় অবস্থিত? তো খুব সোজা একটা কোশ্চেন, আমরা কিন্তু সকলেই জানি এটা কোথায় অবস্থিত। এগুলো কিন্তু আন্টার্কটিকাতে অবস্থিত। আন্টার্কটিকাতে ভারতে স্থাপন করা এগুলো কিন্তু কি? এগুলো কিন্তু তোমার হয়ে যাচ্ছে গবেষণা কেন্দ্র বা ল্যাবরেটরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন, যে উৎপাদনের জন্য কাঁচামাল এবং হাতে থাকা অর্থকে কিসের আওতায় শ্রেণীবদ্ধ করা হয়? ঠিক আছে, স্থায়ী মূলধন বলা হয়, মনিব মূলধন বলা হয়, কার্যকরী মূলধন বলা হয়, আর ভৌতিক মূলধন বলা হয়। তো আবার কিন্তু ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়, ঠিক আছে। এর মিনিংটা কি? দেখো উৎপাদনের জন্য কাঁচামাল, কোনো একটা মনে করো ইনভেস্টমেন্ট শুরু করার জন্য তার আগে যে কাঁচামাল প্রয়োজন, বা কোনো একটা ব্যবসা শুরু করার জন্য তার আগে যে কাঁচামাল প্রয়োজন, আর সেই কাঁচামাল আনার জন্য হাতে যে ক্যাপিটালটা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয়ে থাকে, বা ব্যবসা শুরু করার আগে যে ক্যাপিটালটা থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এর থেকে সোজা কোশ্চেন হয়তো আর হবে না, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে
এটা কিন্তু স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। স্বাস্থ্যের সাথে কিন্তু এটা কিন্তু একটা হেলথ কভারেজ প্রদান করে, বছরে কিন্তু তোমার 10 লাখ টাকা পর্যন্ত একটা হেলথ কভারেজ কিন্তু এই যে আয়ুষ্মান ভারত যে কার্ড আছে বা আয়ুষ্মান ভারত যে স্কিমটা আছে এটা কিন্তু প্রদান করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি সুপার কম্পিউটার নয়, মানে এর ভেতর থেকে কোনটা সুপার কম্পিউটার নয়, একা, তারপরে ক্যারি 3, পিডিএ আর পারাম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পিডিএ, কারণ পিডিএ কিন্তু কোনো রকম সুপার কম্পিউটার নয়। এটা কি, এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পার্সোনাল ডিজিটাল তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট একটা নেটওয়ার্ক তৈরি করে, যা দিয়ে কিন্তু আমরা আমাদের পিসি বা কম্পিউটার চালাতে পারি। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই পিডিএ থেকে থাকে, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে পারাম, এই পারাম কি, পারাম কিন্তু হচ্ছে সুপার কম্পিউটার, ভারতের তৈরি করা কিন্তু সুপার কম্পিউটার হয়ে যাচ্ছে পারাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী বলেছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখো কি বলেছে, যে নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা অনুসরণ করার নিয়ম এবং নির্দেশিকাগুলির একটি সেটকে কি বলা হয়। দেখো যখন ইলেকশন হয় সেই ইলেকশনের আগে কিন্তু যারা নমিনেশন পান অর্থাৎ যারা ভোটে দাঁড়ান তাদের কিন্তু কিছু নিয়মবিধি পালন করে চলতে হয়, ঠিক আছে। সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় থাকে আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে। এই আচরণবিধি কিন্তু তারা ভাঙতে পারেন না, ঠিক আছে। ইলেকশনের আগে কিন্তু এই প্রত্যেককে কোড অফ কন্ডাক্ট তাদেরকে মেনে চলতে হয় যারা কিন্তু ইলেকশনে প্রার্থী হয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ড্যাশের অভাবজনিত কারণে গলগণ্ড রোগ হয়ে থাকে। তো এর থেকে সোজা কোশ্চেন খুব কমই হবে পরীক্ষাতে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড, আর এই গলগণ্ড রোগকেই কিন্তু বলা হয়ে থাকে গয়টার, ঠিক আছে। আর আমাদের বডিতে আয়োডিন সংশ্লেষণ কোন হরমোনটা করে থাকে, তো মনে রাখতে হবে থাইরক্সিন নামে যে হরমোনটা আছে, ঠিক আছে, থাইরক্সিন নামে যে হরমোনটা আছে সেটা কিন্তু আমাদের বডিতে আয়োডিন সংশ্লেষণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি বৌদ্ধ তীর্থক্ষেত্র নয়, অর্থাৎ কোনটা কিন্তু বুদ্ধিজমের একটা তোমার হচ্ছে তীর্থক্ষেত্র নয়। কী বলেছে অপশানগুলো, বুদ্ধগয়া বলেছে, কুশীনগর বলেছে, সারনাথ বলেছে আর গোয়ালিয়র বলেছে। তো আমরা সকলেই জানি যে বুদ্ধগয়া, ঠিক আছে, বুদ্ধগয়া যেটাকে আমরা বলি এটা কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করেছিল, তাই এটা কিন্তু একটা তোমার হচ্ছে বুদ্ধিস্ট ভিজিটেড স্থান আমরা বলতে পারি। কুশীনগর এখানে কিন্তু তিনি মারা যান, এটাও কিন্তু একটা তীর্থক্ষেত্র আমরা বলতে পারি। সারনাথ এখানে কিন্তু কী করেছিলেন, গৌতম বুদ্ধ তার ফার্স্ট স্পিচ দিয়েছিল, ঠিক আছে। গৌতম বুদ্ধ তার নির্বাণের পরে ফার্স্ট স্পিচ বা ফার্স্ট তোমার যে সভা করেছিল সেটা কিন্তু সারনাথে করেছিল, তাই এটাও কিন্তু একটা বৌদ্ধ তীর্থক্ষেত্র হয়ে যাবে। বৌদ্ধ তীর্থক্ষেত্র কোনটা হবে না, গোয়ালিয়র কিন্তু বৌদ্ধ তীর্থক্ষেত্র হবে না। এইবার এই গোয়ালিয়র শহরটা কোথায় আছে সেটা তোমরা আমাকে, বা কোন স্টেটে আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 তফসিলের সংখ্যা কত। দেখো কত স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোশ্চেন। আমরা সাধারণত কিন্তু আমাদের যে কনস্টিটিউশন আছে, ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের আমরা হচ্ছে কতগুলো শিডিউল আছে সেটা পড়ে থাকি, কিন্তু এখানে কি দিয়েছে দেখো, যে 1972 সালে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়েছিল সেখানে কতগুলি তফসিল ছিল। এইগুলো কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে, আর এগুলো কিন্তু একমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমরা পাবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 6, ঠিক আছে, এটা 6 হবে, ঠিক আছে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, এটা হয়ে যাবে 6, যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 কিন্তু মোট 6টা তফসিল ছিল। এইবার আমাদের কনস্টিটিউশনে বর্তমানে কতগুলি তফসিল আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য আরও একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, একটি সংস্থা বাইরের উৎস থেকে নিয়মিত পরিষেবা ভাড়া করে, ঠিক আছে, পরিষেবাগুলি ভাড়া করে বেশিরভাগ অন্যান্য দেশ থেকে, যা আগে আভ্যন্তরীণভাবে বা দেশের অভ্যন্তর থেকে সরবরাহ করা হতো। এই ব্যবসা পদ্ধতিটির নাম কি। দেখো কি বলেছে এখানে, বলেছে যে তোমার হচ্ছে একটি সংস্থা বাইরের উৎস থেকে নিয়মিত পরিষেবা ভাড়া করে, মানে কোনো একটা পরিষেবা সেটা আমরা বিদেশ থেকে নিচ্ছি, কিন্তু আগে কিন্তু কি হতো, আগে কিন্তু এই যে পরিষেবাটা ছিল সেই পরিষেবাটা কিন্তু আমরা আমাদের নিজেদের দেশ থেকে পেতাম। তো এটাকে কি বলা হয়, দেখো এটাকে কিন্তু বলা হচ্ছে তোমার আউটসোর্সিং। কি বলা হয় এটাকে, আউটসোর্সিং। তার কারণ কি, আমরা এখানে কি করছি, আমরা কিন্তু এখানে আমাদের নিজেদের যে সোর্স সেই সোর্সকে কাজে না লাগিয়ে বা সেই সোর্স ব্যবহার না করতে পেরে আমরা কিন্তু সেই সোর্স বিদেশ থেকে আমদানি করছি। তার জন্য কিন্তু এই যে পদ্ধতি বা এই যে ট্রেডিং বা এই যে তোমার ব্যবসা পদ্ধতি তার নাম কিন্তু হয়ে যাচ্ছে আউটসোর্সিং। আশা করি বোঝাতে পেরেছি। ইকোনমিক্স থেকে কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে কোন সুরকার 2018 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, যিনি 2021 সালের জানুয়ারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু তখনকার সময় একটা
কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা কিন্তু তোমার বর্তমানে অপ্রয়োজনীয়, ঠিক আছে। তাও এর যে সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় কিচলু, ঠিক আছে। বিজয় কিচলু কিন্তু এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে, যদিও এই কোশ্চেনটা কিন্তু বর্তমানে অপ্রয়োজনীয়। তার কারণ আমরা বর্তমানে 2025-এ দাঁড়িয়ে আছি। বর্তমানে 2025-এর যে সমস্ত পদ্ম অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের কার্যকরী, আর 2024-এর যে পদ্ম অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের জন্য কার্যকরী, তাই সেইগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা যদি চাও যে পদ্ম অ্যাওয়ার্ড 2024 আর 25-এর ওপরে আমি একটা সেপারেট আলাদা করে ভিডিও নিয়ে আসি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 22 নম্বর কোশ্চেন, যে সেই জীবের সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়। মানে এক কথায় বলতে চেয়েছে কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা যেহেতু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা, দেখো ওই জন্য তোমাদের সবাইকে আমি বলি ইংলিশে পরীক্ষা দেওয়ার জন্য অনেক সময় কিন্তু বাংলাতে ট্রান্সলেট করলে অনেক তোমার হচ্ছে এমন অকওয়ার্ড শব্দ চলে আসে যেগুলো কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়। যেরকম এটা আসলে বোঝাতে চেয়েছে যে সমস্ত তোমার হচ্ছে মানে যে সমস্ত জীব নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়। তো আমরা কিন্তু সকলেই জানি সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্বভোজী। আর স্বভোজী একমাত্র কারা হয়ে থাকে, তো মনে রাখতে হবে স্বভোজী কিন্তু একমাত্র গাছেরা বা সবুজ উদ্ভিদ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 23 নম্বর কোশ্চেন, যে বারবার প্রতিফলনের ফলস্বরূপ শব্দের রেশ থেকে যাওয়াকে কি বলে। মনে করো একটা ঘরের মধ্যে বারবার শব্দের প্রতিফলন হচ্ছে, ইকো হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইকো শেষ মানে তোমার হচ্ছে শব্দ, আমার শব্দের যে সোর্স যেখান থেকে ইকো হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু শব্দের একটা হালকা রেশ থেকে যায়। তো এটাকে কি বলে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে শব্দের পরাবর্তন, ঠিক আছে। কি বলা হয় এটাকে কিন্তু বলা হয় সাউন্ডের পরাবর্তন বা সাউন্ডের রিভারবারেশন, ঠিক আছে। কি বলে, সাউন্ডের রিভারবারেশন বা সাউন্ডের পরাবর্তন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 24 নম্বর কোশ্চেন কি বলেছে, যে আলাউদ্দিন খিলজি রাজত্বকালে নিম্নলিখিত কোন প্রকারের কর রাজ্য আরোপ করেনি। এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কিন্তু খুব থরলি খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন এটা, যে আলাউদ্দিন খলজির সময় কোন ধরনের কর তোমার হচ্ছে প্রদান করা হয়নি, ঠিক আছে। আবাসনের ওপর কর, গবাদি পশুর ওপর কর, ক্ষুদ্র শিল্পের প্রতি কর, নাকি চাষের প্রতি কর। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্ষুদ্র শিল্পের ওপর কর। আলাউদ্দিন খলজির সময়কালে কিন্তু যে স্মল ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছিল, ঠিক আছে, তখনকার সময় যে ক্ষুদ্র শিল্পগুলো গড়ে উঠেছিল তার উপরে কিন্তু কোনো রকমের ট্যাক্সেশন চালু করা হয়নি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 25 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মানে কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, মানে এর মধ্যে একটা ব্যাকটেরিয়া দ্বারা হবে আর বাদবাকিগুলো ভাইরাস দ্বারা হবে। তো দেখো এখানে মামস কি, মামস কিন্তু একটা ভাইরাস দ্বারা ঘটিত রোগ, ঠিক আছে। হাম কি, হামও কিন্তু একটা ভাইরাস দ্বারা ঘটিত রোগ, ঠিক আছে। ডিপথেরিয়া কি, ডিপথেরিয়াও কিন্তু তোমার হচ্ছে এখানে মনে হচ্ছে একটু অপশানে ভুল আছে। দেখো চিকেন পক্সও তো তোমার হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয়ে থাকে। এখানে সঠিক অ্যান্সার কী হবে, এখানে সঠিক অ্যান্সার আমার যতদূর মনে পড়ছে ডিপথেরিয়াও কিন্তু তোমার ভাইরাস ঘটিত হয়। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা একটু দেখতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা রিভিউর জন্য থাক, মনে হচ্ছে কোথাও অপশানে ভুল হচ্ছে বা আমার কোথাও ভুল হচ্ছে, তো এই কোশ্চেনটা সামনের দিনকে সলভ করে নিয়ে আসা হবে। আমার যতদূর মনে পড়ছে মামস কিন্তু ভাইরাসের জন্য হয়, হামও ভাইরাসের জন্য হয়ে থাকে। এখানে ডিপথেরিয়া আর চিকেন পক্সের মধ্যে একটু কনফিউশন হচ্ছে। চিকেন পক্স ভাইরাসজনিত রোগ এটা আমার মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোথাও পড়েছিলাম ডিপথেরিয়াও হচ্ছে ভাইরাসজনিত রোগ। যদি তোমরা কেউ এই কোশ্চেনের অ্যান্সারটা জেনে থাকো অবশ্যই জানাবে, আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে শুধরে দেবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 26 নম্বর কোশ্চেন, বিভিন্ন নক্ষত্রের গুচ্ছ দিয়ে গঠিত বিন্যাসগুলিকে কি বলা হয়। মানে তোমার মনে করো এখানে একটা নক্ষত্র, এখানে একটা নক্ষত্র, এখানে একটা নক্ষত্র, এরকম করে মনে করো প্রচুর নক্ষত্র পাশাপাশি অবস্থান করছে। তো এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে নক্ষত্রমণ্ডল, ঠিক আছে। এটাকে কি বলা হবে, এটাকে কিন্তু বলা হবে নক্ষত্রমণ্ডল। এর উদাহরণ কি হতে পারে, এর উদাহরণ কিন্তু হতে পারে সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল কিন্তু হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের তোমার হচ্ছে 27 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো কোশ্চেনটা, যে কোন সময়কালটি ভারতের স্বর্ণ বিপ্লব নামে পরিচিত। মানে গোল্ডেন রেভলিউশন কার সাথে সম্পর্কযুক্ত সেটা কিন্তু তোমাদেরকে দেয়নি, দিয়েছে যে গোল্ডেন রেভলিউশন কোন সময় হয়েছিল। 1901 থেকে 2002, 1991 থেকে 2001, 1991 থেকে 2003 আর 1990 থেকে 2001। তো মনে রাখতে হবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতে গোল্ডেন রেভলিউশন কিন্তু হয়েছিল 1991 সাল থেকে শুরু করে 2003 সাল পর্যন্ত, ঠিক আছে, গোল্ডেন রেভলিউশন। এইবার তোমাদের যদি কারোর জানা থাকে যে গোল্ডেন রেভলিউশন কার সাথে সম্পর্কযুক্ত, তো তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য এগেইন একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 28 নম্বর কোশ্চেন, যে নিম্নের কোনটি একটি কর্মসংস্থান
উৎপন্ন করার প্রকল্প নয়। দেখো আবার কিন্তু ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, মানে কোনটা কোনো রকম কর্মসংস্থান তোমার হচ্ছে প্রদান করে না, ঠিক আছে। আমাদের যে যোজনাগুলো আছে সেই যোজনা রিলেটেড আর কিন্তু ইকোনমিক্স রিলেটেড। এটা কি বলছে, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা আর স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে পরের যে কোশ্চেনটা আছে এটা এখান থেকে একটু তোমার মানে একই কোশ্চেন দুবার প্রিন্টেড হয়ে গেছে, এটা তুমি বাদ দাও। তো এই চারটে কিন্তু হয়ে যাবে সঠিক আমাদের অপশানস। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে প্রধানমন্ত্রী জনধন যোজনা ছিল, এটা কিন্তু কোনো রকম তোমার হচ্ছে কর্মসংস্থান প্রদান করে না। এটা কিন্তু কি করে, এটা কিন্তু যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোতে সবার জিরো ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট খোলার জন্য অনুপ্রেরণা দিয়েছিল। এটা কবে লঞ্চ করা হয়েছিল, এটা কিন্তু 2014 সালের 28 আগস্ট লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে যে DVII কোন ধরনের সিগন্যাল প্রেরণ করে, ঠিক আছে, উভয়। এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনটা দেখো কি বলছে যে DVII কোন ধরনের সিগন্যাল প্রেরণ করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে উভয় ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল আর অ্যানালগ ভিডিও সিগন্যাল প্রেরণ করে, ঠিক আছে। ডিজিটাল আর অ্যানালগ যে ভিডিও সিগন্যাল দুটোই কিন্তু প্রদান করে থাকে কোনটা, দুটোই কিন্তু প্রদান করে থাকে DVII। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 30 নম্বর কোশ্চেন যে লাল বাল পাল ভারতের এই তিনজন স্বাধীনতা সংগ্রামী যথাক্রমে কোন কোন রাজ্যের নিবাসী ছিলেন। দেখো খুব সোজা একটা কোশ্চেন, এখানে লাল বাল পাল মানে লালা লাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক আর পাল মানে হচ্ছে বিপিনচন্দ্র পাল। তো এরা কোন কোন রাজ্য থেকে বিলং করতেন। দেখো সবার প্রথমে লালা লাজপত রায় কোথা থেকে, লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব থেকে বিলং করতেন, ঠিক আছে, পাঞ্জাব থেকে বিলং করতেন। তারপরে তোমার হচ্ছে যে বাল গঙ্গাধর তিলক তিনি কোথা থেকে, তিনি কিন্তু মহারাষ্ট্র থেকে, ঠিক আছে, তিনি কিন্তু মহারাষ্ট্র থেকে বিলং করতেন। আর বিপিনচন্দ্র পাল ইনি কিন্তু বেঙ্গল থেকে বিলং করতেন, ঠিক আছে, বেঙ্গল থেকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং বাংলা থেকে কিন্তু এনারা বিলং করতেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 31 নম্বর কোশ্চেন কি বলেছে যে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতাগুলি কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক অঙ্গের মধ্যে ভাগ করানো হয় সেটাকে কি বলে। মানে বলতে চেয়েছে একটা তোমার হচ্ছে সেন্টার থাকবে, ঠিক আছে, মনে করো তোমার হচ্ছে কি আছে, একটা মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আর সেই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ছোট ছোট তোমার হচ্ছে গভর্নমেন্ট বা তোমার হচ্ছে ছোট ছোট গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আছে। তো এই ধরনের যে শাসন পদ্ধতি এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থার যে কনসেপ্টটা সেটা আমরা কোথা থেকে গ্রহণ করেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 32 নম্বর কোশ্চেন কি বলেছে যে কি নিয়ন্ত্রণ করতে এখানে মনে হচ্ছে কোথাও একটুখানি দেখো এটার ইংলিশ টার্মটা পড়ছি, বাংলা টার্মটা দেখো খুবই কিন্তু এখানে তোমার বলতে পারো একদম জঘন্য বাংলা টার্ম এখানে দিয়েছে, ইংলিশ টার্মটা পড়াটাই ভালো হবে যে কি নিয়ন্ত্রণ করতে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহার করা হয়। দেখো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কিন্তু হচ্ছে একটা যন্ত্র যেটা কিন্তু কি করে, যেটা কিন্তু আমাদের যে এয়ার পলিউশন থাকে সেই এয়ার পলিউশনকে কিন্তু কন্ট্রোল করে। এটা কিন্তু অনেক সময় কি করা হয়, বাড়িতে লাগানো হয় যাতে তোমার যে খারাপ ধোঁয়াগুলো আছে বা দূষিত ধোঁয়াগুলো আছে সেগুলোকে কিন্তু টানতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ু দূষণ। এই কারণের জন্য কিন্তু তোমাদেরকে বলেছি যে ইংলিশে পরীক্ষা দেওয়ার জন্য দেখো এর যে বাংলা টার্মটা আছে সেটা এমনই ভয়ঙ্কর একটা বাংলা টার্ম যেটা কিন্তু পরীক্ষার হলে দেখলে বাদবাকি কোশ্চেনের অ্যান্সারগুলো ভুলে যাবে, কিন্তু ইংলিশটা দেখলে কিন্তু একবারে করতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে 33 নম্বর কোশ্চেন যে IEEA এর মূল কাজ কি। দেখো সবার প্রথমে কিন্তু এর মূল কাজ জানার জন্য তোমাকে এর ফুল ফর্ম জানতে হবে। তো দেখো এটার যে ফুল ফর্ম সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ বা পরমাণু সংক্রান্ত একটা এজেন্সি যেটা কিন্তু বিশ্বব্যাপী রয়েছে। আর যার HQ মানে সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে, এটা কিন্তু ভিয়েনাতে আছে। তো একটা পারমাণবিক সংস্থার কাজ কি হতে পারে, দেখো সবার প্রথমে কি বলেছে যে বিশ্বজুড়ে কয়লা শক্তি, এটা হবে না, বিশ্বজুড়ে নিউক্লিয় শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং কথা প্রচার করা, এটাই কিন্তু যে IAEA আছে তার কিন্তু ফুল ফর্ম, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তোমার হচ্ছে কাজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34 নম্বর কোশ্চেন যে নৌবাহিনীর প্রধানের বা চিফ অফ দি নেভাল স্টাফ কার্যভার কে গ্রহণ করেছেন। দেখো এটা কিন্তু 2019 ছিল, আমি কিন্তু তোমাদের 2025 অনুযায়ী এটা কিন্তু আপডেটেড করে দিয়েছি, যদিও সঠিক উত্তরটা কিন্তু এখানে নেই। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে
এই যে দীনেশ কুমার ত্রিপাঠী, ঠিক আছে, বর্তমানে আমাদের যে নেভির হেড, সেই নেভির হেডের নাম কিন্তু হয়ে যাচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 35 নম্বর কোশ্চেন, যে মান্ডুক্য উপনিষদ কার অংশ, ঠিক আছে, মান্ডুক্য উপনিষদ কার অংশ বা কোন বেদের অংশ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অথর্ব বেদ। বেদের মধ্যে এটাই কিন্তু তোমার হচ্ছে সর্বশেষ বেদ, যেটাকে কিন্তু জাদুবিদ্যার বেদও বলা হয়ে থাকে, ঠিক আছে, যেটাকে কিন্তু জাদুবিদ্যার বেদও বলা হয়ে থাকে, এরই কিন্তু একটা অংশ হয়ে যাচ্ছে মান্ডুক্য উপনিষদ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 36 নম্বর কোশ্চেন কী বলেছে, যে প্রযুক্তিটি আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করে হৃৎপিণ্ডের ছবি তৈরি করে তাকে কী বলে? দেখো, হৃৎপিণ্ডের ছবি তৈরি করাতে যদি আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহার করা হয় তখন সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে হার্ট আছে সেই হার্টের একটা পরীক্ষা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 37 নম্বর কোশ্চেন কী বলেছে, যে নিচের কোন জোড়া দেশে দ্বিদলীয় ব্যবস্থা আছে, মানে ওখানে কিন্তু তোমার 2 পার্টি সিস্টেম আছে, অর্থাৎ তোমার সেন্ট্রালে একটা পার্টি আছে আর স্টেটে একটা পার্টি আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু নিজেদের মধ্যে কোঅপারেশন করে ওরা কাজ করে। তো সঠিক অ্যান্সার কী হবে? মানে এক কথায় বলা যেতে পারে যে তোমার হচ্ছে মানে ফেডারেলিজম অবশ্যই আছে, কিন্তু এটা ফেডারেলিজম ছাড়াও 2 পার্টি, ঠিক আছে, 2 পার্টি সিস্টেম। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ আর ইউকেতে কিন্তু এই ধরনের সিস্টেম আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 38তম কোশ্চেন, যে সংস্কৃত কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ সংস্কৃত ভাষা কোথা থেকে তোমার হচ্ছে অরিজিনেট হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সংস্কৃত কিন্তু ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একটি ভাষা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 39তম কোশ্চেন, যে তোমার প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ঠিক আছে, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিয়ার সংক্ষিপ্ত রূপটা কী? দেখো, যদি তোমাদেরকে সংক্ষিপ্ত রূপ দিয়ে ফুল ফর্ম জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যেত। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কী করতে পারি? দেখো, এই প্রোগ্রামেবলের জন্য আমরা পি নিতে পারি, ঠিক আছে, রিড অনলি মেমোরির জন্য আমরা কী নিতে পারি? রিড অনলি মেমোরির জন্য কিন্তু ROM নিতে পারি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তোমার পিরমকেই কিন্তু বলা হয়ে থাকে প্রোগ্রামেবল, ঠিক আছে, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। নেক্সট কোশ্চেন তথা আজকে লাস্ট কোশ্চেন দেখে নেবো আমরা। কী বলেছে, যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তা নেবই, এটা কে বলেছিলেন? খুব হিস্ট্রির খুব ফেমাস একটা উক্তি, তো এটা কে বলেছিলেন? তো মনে রাখতে হবে এটা কিন্তু বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, ইনিই কিন্তু বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটা নিয়েই ছাড়বো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখো, এইভাবে কিন্তু এনটিপিসির জন্য তোমাদেরকে থরলি জিকেগুলো পড়তে হবে, তার কারণ দেখো ম্যাথ আর রিজনিং কিন্তু সবাই পারবে, তোমাদেরকে কিন্তু মোটামুটিভাবে টার্গেট রাখতে হবে এই যে 40 আছে এখানে কিন্তু 35+ স্কোর করা। আর টিসিএস কিন্তু তোমাদের কোশ্চেন করবে, তো সেক্ষেত্রে কিন্তু টিসিএসে কিন্তু প্রায় তোমার হচ্ছে 70 থেকে 80% কোশ্চেন কিন্তু রিপিট হয়, তাই ক্লাসগুলোকে কিন্তু রেগুলার ফলো করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।